চল, তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে যা যা বলার ছিল ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা যাবো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, কিন্তু আজকে যাবো না, কবে যাবো, এটা পরের ক্লাসে যাবো। এবার পরের ক্লাসে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পড়ার জন্য কিছু কিছু টার্ম দরকার আছে, কিছু কিছু না, অনেকগুলো টার্ম দরকার আছে। ওই টার্মগুলোকে আজকে আমরা কভার করে নেবো, যাতে পরের দিন দ্বিতীয় সূত্রটা বুঝতে অসুবিধা না হয়। ওকে, তাহলে টার্মগুলোকে বলি একটা একটা করে। আপেক্ষিক তাপ নাম শুনেছিস? কবে? রিসেন্ট না? তাহলে বল দেখি আপেক্ষিক তাপ জিনিসটা কি? যা বুঝেছিস তাই বল। এক্স কে? হ্যাঁ, এস এস। হ্যাঁ, তুই আপেক্ষিক তাপের সংজ্ঞা দিচ্ছিস না, আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞা চলে গেলি। আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব মনে আছে কিছু? ক্লাস 9 10 তোরা করেছিস আপেক্ষিক তাপ। এইচ বাই না, কাছাকাছি গেলি। আচ্ছা, থিটাকে তুই উষ্ণতার বৃদ্ধি বলছিস, এইচ বাই টি, তবে ঠিক আছে। আরেকটা টার্ম আসবে বলছি, এরকম করেছিলি যে এম ভরের একটা বস্তুটা আপেক্ষিক তাপ যদি এস হয় এবং যদি টি ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করা যায়, তাহলে গৃহীত বা বর্জিত তাপ এইচ ইকুয়াল টু এমএস টি। হ্যাঁ রে, এটা মনে পড়ছিল আমাদের, বলতে পারছিলাম না। এইচ ইকুয়াল টু এমএস টি, এটা পড়েছিলি না? তো যেটা পড়েছিলি সেখান থেকে রিলেট করার চেষ্টা করি, সুবিধা হবে। এখানে এই এসটার নামই হচ্ছে আপেক্ষিক তাপ। এস ইকুয়াল টু লেখা যাবে এইচ বাই এম টি। ব্যাস, সংজ্ঞা তৈরি কর। বল পঙ্কজ, বল, বলছিলি। ব্যাস, তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা এখান থেকে তৈরি হয়ে গেল, যে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে যে পরিমাণ তাপ দিতে হবে বা বর্জন করতে হবে তাকেই বলবো ওই বস্তুর আপেক্ষিক তাপ। এখানে থেমে গেলে হবে না, এটা তো ক্লাস 9 10 কনসেপ্ট। এই আপেক্ষিক তাপ দুই প্রকার, এটা আমাদেরকে পড়তে হবে। দেখ, আপেক্ষিক তাপকে শোন, তাপের যে গ্রহণ বা বর্জনটা হবে সেটা দুইভাবে করাতে পারি আমরা। এক হচ্ছে আয়তনকে স্থির রেখে, আরেক হচ্ছে চাপকে স্থির রেখে, মানে একটা আইসোবারিক প্রসেস আর একটা আইসোকোরিক প্রসেস, বুঝতে পারছিস? সেই জন্য, আচ্ছা উল্টো পাল্টা বললাম, সেই জন্য একটাকে বলবো আমরা স্থির আয়তনে আপেক্ষিক তাপ, আর একটাকে বলবো আমরা স্থির চাপে আপেক্ষিক তাপ। স্থির আয়তন মানে হচ্ছে আইসোকোরিক। বারিক রে, তুই বারবার বরিক বরিক করছিস। বার এককটা মনে নাই? চাপের একক বার। ঠিক আছে, এবার দেখ, তাহলে দু ধরনের আপেক্ষিক তাপ। যারা ভিডিও দেখবে না তারাও ভাববে যে কোন বাচালদেরকে পড়াচ্ছি। স্থির আয়তনে আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ। এদের সম্পর্কে কিন্তু অনেকটাই জানতে হবে। এখন শোন, স্থির আয়তনে আপেক্ষিক তাপের যদি সংজ্ঞা দেওয়া যায়, আপেক্ষিক তাপ তো দেখতেই পাচ্ছিস, তার মানে আপেক্ষিক তাপের যা সংজ্ঞা তৈরি করেছিলাম সেটা থাকবে, সাথে শুধু এই ওয়ার্ডটাকে উল্লেখ করে দিতে, ব্যাস হয়ে গেল। কি বলতে হবে? স্থির আয়তনে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হবে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। খুব কঠিন। স্থির চাপে বলতে গেলে কি বলতে হবে তোরা বল? আচ্ছা, বুঝে গেছিস তো? স্থির আয়তনে আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় সি ভি লিখে। আচ্ছা, এস দিয়ে আমরা আপেক্ষিক তাপ প্রকাশ করছিলাম, এখন আমরা সি দিয়ে আপেক্ষিক তাপকে প্রকাশ করবো। ঠিক আছে, প্রচলিত হয়ে গেছে সি দিয়ে প্রকাশ করা। যেহেতু আয়তন স্থির মানে ভি স্থির, তাই সিভি, আর যেহেতু চাপ স্থির তাই জন্য এটা সিপি। এই সিপি আর সিভি কথাটাকে বারবার উল্লেখ করবে, এত বড় লাইন না বলে। সিপি সিভি, সিপি সিভি। ওকে, অসুবিধা আছে বুঝতে? নেই তো? ওকে, তাহলে ফর্মুলা অনুযায়ী হিটকেও কিন্তু আমরা এইচ দিয়ে লিখি না, এখন কিউ দিয়ে লিখি। তাহলে কিউ ইকুয়াল টু ফর্মুলা কি হবে দেখ, এম সিভি টি। কোন প্রসেস? স্থির আয়তন। প্রসেস কি? আইসোকোরিক। যদি আমি লিখি কিউ ইকুয়াল টু এম সিপি টি, আচ্ছা টিকে আমি ডিটি লিখলে তোদের আপত্তি হবে? টিকে আমি ডিটিও লিখতে পারি, উষ্ণতার পরিবর্তন যা খুশি দেবে। কিউকে ডিকিউ লিখতে পারি। তো নতুন নতুন ফর্ম এগুলো, আগের ফর্মকে বিভিন্ন রকমভাবে লিখছে। সব আসবে, শুনতে থাক, কোশ্চেন কী হবে সব বুঝিয়ে যাবে, আগে এগুলো বুঝতে থাক। ডিকিউ ইকুয়াল টু এম সিবি ডিটি, ডিকিউ ইকুয়াল টু এম সিপি ডিটি। আচ্ছা, যদি তোকে আমি সিভির একক জানতে চাই, সিভির একক বলো, এখান থেকে এটা লিখলাম তো, বললাম সিভির একক বলো, কি বলবি? তৈরি কর, তৈরি কর। আচ্ছা, আমি যদি এরকম একক বলি সিজিএস পদ্ধতিতে, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি, ঠিক আছে? আচ্ছা, যদি এসআইতে বলিস জুল পার কেজি পার কেলভিন। কোনো কোনো জায়গাতে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম পার কেলভিনও পেয়ে যেতে পারিস। না, সেটা ব্যাপার নয়।
1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন যা 1 কেলভিনের পরিবর্তনও তাই। তো সেই জন্য ডিগ্রি সি ইনভার্স আর কেলভিন ইনভার্স দুটো একই বিষয়। এই বিষয়টা আমি একটু উল্লেখ করি, ভালো করে শোন। যদি আমি তোকে বলি 27 ডিগ্রি সেলসিয়াস আর 27 কেলভিন দুটো কি সমান না আলাদা? তুই বলবি আলাদা। কেন? কারণ ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে কনভার্ট করতে যাই 273 যোগ করব, কত হলো? 300 কেলভিন। তবে 300 কেলভিন আর 27 কেলভিন কি একই হলো? আলাদা। কিন্তু আমি তোকে যদি বলি যে 2 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করলাম, তাহলে কেলভিনে কত পরিবর্তন হলো? তুই বলবি 2 কেলভিন পরিবর্তন হলো। বুঝলাম না? বুঝে গেলি? আচ্ছা, যারা বুঝলি না তারা দেখ, ধর 27 কেলভিন থেকে আমি 29 কেলভিন করলাম, কত পরিবর্তন হলো রে? 2 কেলভিন। আমি মনে কর 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 29 ডিগ্রি সেলসিয়াস করলাম, কত ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন হলো? 2 ডিগ্রি সেলসিয়াস। এখানে 273 যোগ করছি, যখন কেলভিনে তৈরি করবো তখন 273 যোগ করবো, এখানে যখন কেলভিনে করবো 273 যোগ করবো। পরিবর্তন করার সময় তো 273 বাদই হয়ে যাবে, তাহলে কেলভিনে যা পরিবর্তন হবে ডিগ্রি সেলসিয়াসেও তাই পরিবর্তন হবে। এই বুঝতে পারলো না? আরেকবার বুঝাই, এত বড় বড় সংখ্যা না নিয়ে ছোটো ছোটো সংখ্যা নিই, বাচ্চাদের মতো। আবার বোঝাবো আমি, দেখ না। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন বল তাড়াতাড়ি? বাহ, 273 কেলভিন। আচ্ছা, 1 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? আচ্ছা, 2 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? ওরে বাবা, ভালোই বুঝেছিস। বল 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কতটা পরিবর্তন করলাম? 273 থেকে 274 কতটা পরিবর্তন করলাম? 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন 1 কেলভিনের পরিবর্তন। 0 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কত পরিবর্তন করেছি? 273 থেকে 275। এবার বুঝে গেছি। বাহ, বুঝে গেছি এবার। দেখ, অসুবিধা আছে রে? আউট অফ টপিক এগুলো বোঝানোর জন্য বলছিলাম যে ডিগ্রি সি ইনভার্স যদি থাকে তাহলে কেলভিন ইনভার্সও লেখা যেতে পারে। হয়েছে? আচ্ছা, যদি আমি সিপির কথা বলি একই রকমভাবে, একই তো জিনিস নাকি, না আলাদা কিছু? তাহলে ওটাই আসবে, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি, জুল পার কেজি পার কেলভিন। আপত্তি নেই তো? দেখ, থেমে যায়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই যদি এরকম বলিস যে জুল পার কেজি ইন্টু কেলভিন, তাহলে এরকম তোকে দিতে হবে পুরোটাকে নিচে বোঝানোর জন্য। হ্যাঁ, যাই হোক, এত আর হেজিয়ে লাভ নেই এগুলোতে। একটা ইউনিট তৈরি করবি, সেটাকে মুখস্থ করবি, না তো ধর ইউনিট নিয়ে ধর মাস্টারি করে যাচ্ছিস আর ওদিকে সিলেবাস শেষ হচ্ছে না। শোন, এত তাড়াতাড়ি শান্তি নেই কিন্তু। এবার দেখ, এবার আছে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ এটাও দুই প্রকার, স্থির আয়তনে আর একটা স্থির চাপে। ঠিক আছে, দু ধরনের মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ কোনটা জিনিস দেখ ভালো করে। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু স্মল সিভি। বুঝলাম না কিছু? আমি এতক্ষণ পর্যন্ত যে সিভি সিপির কথা বলছিলাম সেগুলো স্মল লেটারে, এখানে আমি একে দেখাতে পারবো না কোনটা ছোটো, বড় ছোটো করেই বোঝাতে পারবো, আর উপায় নেই। তো যেটা সিভি লিখছিলাম সেটা নর্মালি আপেক্ষিক তাপ, স্থির আয়তন আপেক্ষিক তাপ। যখন আমি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের কথা বলবো, মোলার মানে 1 মোল, 1 মোল মানে আণবিক ভরের সমান। যদি গ্যাসটা আণবিক ভর এম হয় তাহলে ওই আপেক্ষিক তাপের সাথে এমকে গুণ করে দিবি, হয়ে গেল মোলার আপেক্ষিক তাপ। গুণ আছে, ভিটা সাফিক্সে আছে। একই রকমভাবে সিপি স্মল সিপি এটা কি ছিল? স্থির আয়তনে স্থির চাপে আপেক্ষিক তাপ ছিল, তাই না? যদি আণবিক ভর এম হয় গুণ করে দেবো, তাহলে কি পেয়ে যাবো? ক্যাপিটাল সিপি পেয়ে যাবো। ক্যাপিটাল সিপিটা কি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। মোলার কথাটা বলি এম গুণ। আরেকবার বলি, স্থির আয়তনে আপেক্ষিক তাপ ছিল সিবি, তার সঙ্গে আণবিক ভর গুণ করলে হয়ে যাবে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে আপেক্ষিক তাপ ছিল সিপি, তার সাথে আণবিক ভর গুণ করলে হয়ে যাবে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। শুধু মোলার কথাটা ঢুকে গেল মাঝখানে, যোগ করতে হবে, গুণ করতে হবে। বুঝতে পারলি রে? আমরা আলোচনা করবো শুধুমাত্র একে নিয়ে, মানে যত ক্যালকুলেশন করবো মোলারটাকে নিয়ে ক্যালকুলেশন করবো। উল্লেখ করবো না হয়তো সবসময় মোলার, কিন্তু বুঝে নিবি যে মোলার নিয়ে কাজ করছি। কি বুঝতে পারলি আমার কথা? আমি হয়তো সবসময় উল্লেখ করবো না, কিন্তু তোকে বুঝে নিতে হবে যে আমি মোলার নিয়ে কাজ করছি। হয়েছে? এই সব জিনিসই করবি আবার কেমিস্ট্রিতে। এবার আবার এদের মধ্যে সম্পর্ক দেখাতে হবে তোকে। এখন এদের মধ্যে আবার সম্পর্ক দেখাতে হবে। তোকে দেখাতে হবে, স্টার করে দিবি এটাকে, যে সিপি আর সিবির মধ্যে কে বড়। সিপি এবং সিবির মধ্যে কে বড়, কখনো কখনো 2 মার্কের প্রমাণ দেবে বা শর্ট কোশ্চেনে দিতে পারে। এদের মধ্যে বড় হয় সিপি। সিপির নাম কি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপ, আর ওটা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপ। বোঝা গেছে রে? এদের মধ্যে সিপিটা বড়। কেন বড়? রিজন খুব সিম্পল, এটাও ব্যাখ্যা করা যাবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে। ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস
ডিডাব্লিউ পাবি না, এদিকে তাকা আগে। যদি স্থির আয়তন হয়, যদি স্থির আয়তন হয় তাহলে ডিডাব্লিউ 0 বলা যাবে? আমি কিন্তু ভুলভাল বলবো, যদি বলে দিস গেট ঠুকে আসবো একবার। দেখলি এতক্ষণে মন দিল। দেখ সিপি গ্রেটার দেন সিবি, এটা প্রমাণ করতে হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা। আমি বললাম যদি প্রথমে স্থির আয়তনে বের করতে যাই, মানে প্রথমে সিবিকে নিয়ে ক্যালকুলেশন করছি, তো যদি স্থির আয়তনে যাই তো স্থির আয়তন মানে ডিডাব্লিউ 0, ঠিক না ভুল? কেন ডিডাব্লিউ 0 কেন? আয়তনের পরিবর্তন হবে না, ক্ষেত্রফল আসছে না। আচ্ছা তাহলে ডিডাব্লিউ 0, অসুবিধা আছে কারণ নাই? সবাই পণ্ডিত। তাহলে এখান থেকে ডিকিউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ডিউ। ঠিক আছে, যদি আমি স্থির চাপের কথা বলি, শুনবি ভালো করে শুনবি, উল্টা পাল্টা বকবি না, মন দিয়ে শুনবি। কেমন করে মাইনাস ডিউ হবে? ঠিক আছে, স্থির চাপের যদি কথা বলি তাহলে ডিডাব্লিউ 0, ঠিক না ভুল? ভুল। চাপ স্থির, আয়তন কোথায় স্থির আছে, তাহলে ডিডাব্লিউ 0 হবে না। তার মানে ডিকিউ ইকুয়াল টু কি থাকছে? ডিইউ প্লাস ডিডাব্লিউ থাকছে। বাহ, ভালো বুঝে গেছিস। ব্যাপারটা এরকম দেখ, যখন আমি স্থির আয়তনে উষ্ণতা বৃদ্ধি করতে যাচ্ছি তখন আমাকে কতটা হিট দিতে হবে? ডিইউ পরিমাণ। কতটা হিট দিতে হবে? ডিইউ পরিমাণ। যখন আমি স্থির চাপে উষ্ণতা বৃদ্ধি করতে যাব তখন আমাকে কতটা হিট দিতে হবে? ডিইউ প্লাস ডিডাব্লিউ, দুটো হিট দিতে হবে আমাকে, মানে দুটো বেশি পরিমাণ দিতে হচ্ছে, বুঝতে পারলি? তার মানে স্থির চাপে একক উষ্ণতা বাড়ানোর জন্য আমাকে বেশি হিট দিতে হবে, আর স্থির উষ্ণতায় একক উষ্ণতা বাড়ানোর জন্য আমাকে কম হিট দিতে হবে। তার মানে সিবি বড়, সিবি ছোট, এটাই গল্প বলেছি ওখানে। আকার বলতে ছবি না, বস্তুর আকার কোথা থেকে চলে আসলো? ওরকম ব্যাপার নাই, পরিমাণের ব্যাপার নাই এখানে। এটা ক্লিয়ার হয়েছে কিনা বল? এটা ক্লিয়ার হয়েছে তো? তাহলে সিপি গ্রেটার দ্যান সিবি মনে থাকবে, শর্ট কোশ্চেন হিসেবে মুখস্থ থাকবে, আর তাপগতিবিদ্যার সূত্র দিয়ে আমরা প্রমাণও করতে পারবো। বল অনিন্দিতা, কি বললাম? কি বললাম? হাই ভগবান না, কি বললাম বল? এটা দিয়ে মানে কোনটা দিয়ে? কান্দর, কান্দর নিজেরই কান্দর, লজ্জা কিছু আছে, কান্দরে বল, আর হবে না, গল্প করবো না। অঙ্কিতা বল, কি বললাম? শোন এবার, গ্যাসের দুটি মোলার আপেক্ষিক তাপের সম্পর্ক, সিপি আর সিবির মধ্যে সম্পর্ক, এটাকে স্টার কর। আমি কি বললাম কথাটা শোন, গ্যাসের দুটি মোলার আপেক্ষিক তাপের সম্পর্ক, অন্তর্ফল লেখা আছে, লেখা তো বলেই দিচ্ছি আমি, স্টার কর। সম্পর্কটা হচ্ছে এরকম যে মোলার আপেক্ষিক তাপ সিপি আর সিবি ছিল, তো সিপিটা বড়, তো যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে এটা আর এর সমান হবে। আর কি জিনিস বলতো? সর্বজনীন গ্যাস দ্রবণ, বিভিন্ন মান আছে ওটার। হ্যাঁ ওটাই, কি বুঝতে পারলি? এটা হচ্ছে সেই সম্পর্কটা, এটা প্রমাণ করতে হবে। সিপি মাইনাস সিবি ইকুয়াল টু যে আর হয়, এটা তোকে প্রুফ করে দেখাতে হবে। কখনো কখনো প্রুফ দিবে 3 মার্ক 4 মার্ক, এরকম তোকে প্রুফ দিবে যে সিপি ইকুয়াল টু সিবি হয়, প্রমাণ করে দেখাও। সরি, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর হয়, প্রমাণ করে দেখাও। ঠিক আছে, প্রমাণটা করি। শুধু আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন লিখছি, লেখাগুলো তোরা নোটে দেখতে পাচ্ছিস। দেখ প্রথম কি লিখছি আমি, প্রথমে করছি একই জিনিস কিন্তু বারবার বলছি, স্থির আয়তনে ডিকিউ ইকুয়াল টু ডিইউ, হ্যাঁ কি না? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। যেহেতু স্থির আয়তনে, তো সেটা বোঝানোর জন্য আমি এখানে সাফিক্সে ভি লিখে দিলাম, যাতে বুঝতে পারি যেটা স্থির আয়তনে। অসুবিধা আছে? নেই। আচ্ছা, স্থির চাপে যখন লিখবো তখন লিখবো ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। চাপে বোঝানোর জন্য পি লিখে দিলাম সাফিক্সে। বল বুঝতে পারলি? বুঝে গেলি। আচ্ছা, এই যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ, স্থির আয়তনে আমি এটাকে এরকম লিখতে পারি সিভি ইন্টু ডিটি। বুঝলাম না কিছু? ডিকিউটাকে লিখলাম সিভি ইন্টু ডিটি, কিছু বুঝলাম না? বলি সিভিটা কি ছিল? মোলার আপেক্ষিক তাপ, মানে 1 মোল গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা বাড়ানোর জন্য কতটা তাপের প্রয়োজন? সিভি পরিমাণ। 1 মোল গ্যাসের ক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোর জন্য কত তাপের প্রয়োজন? সিভি। তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে ডিটি উষ্ণতা বাড়ানোর জন্য কত তাপের প্রয়োজন? খুব কঠিন না? খুবই কঠিন। আরেকবার বলি, অনিন্দিতা হা হয়ে গেছে। দেখ বলি, 1 মোল গ্যাস এর 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াবো, তাপ কতটা লাগবে? সিভি। সিভি কথার মানে তো এটাই, আপেক্ষিক তাপ কথার মানে এটাই। আচ্ছা, মোল কেন বললাম, গ্রাম কেজি কেন বললাম না? কারণ এটা মোলার আপেক্ষিক তাপ, তাই। তো আমি যদি 1 মোল গ্যাসের ক্ষেত্রে ডিটি ডিগ্রি সেলসিয়াস তাপ বাড়াতে চাই, তাহলে সিভি ইন্টু ডিটি তাপ লাগবে, ঐকিক নিয়ম। সেই জন্য আমি এটা লাগিয়ে দিয়েছি সিভি ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু ডিইউ। কি ন? বুঝে গেছিস? এবার ডিইউ হচ্ছে শুধুমাত্র উষ্ণতার উপর ডিপেন্ড করে। ডিইউ এর রাশিমালা এটা কোনোদিন ভুলবি না, সিভি ইকুয়াল টু ডিটি। যে কোনো প্রসেস, আইসোবারিক, আইসোকোরিক, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, আরও আসবে নাম, ঠিক আছে? যা প্রসেস পাবি সব জায়গাতে ডিইউ মানে সিভিডিটি, পরিবর্তন। ডিইউ ইকুয়াল টু
সিভিডিটি। আপত্তি আছে এতদূর পর্যন্ত? নেই। কি বললাম? যে কোনো প্রসেসে। তাহলে ওই যে একটা প্রসেস দেখতে পাচ্ছি ওখানে ডিউ আছে না, ঢুকে দেবো ডিউ এর জায়গায়, ডিউ এর জায়গাতে কি লিখে দিবি তাহলে? সিভিডিটি। বললাম যে ডিউ এর মান সবসময় সিভিডিটি, ডিউ সবসময় সিভিডিটি, তাহলে ডিউ এর জায়গাতে আমি সিভিডিটি লিখেছি, সাথে ডিডাব্লিউ ছিল, ঠিক আছে। আর এই যে ডিকিউ অ্যাট পি যেটা আছে এটাকে লিখবো আমি সিপিডিটি। কেন? ওই যে 1 মোল গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে স্থির চাপে তাপ লাগে সিপি, তাহলে ডিটি বাড়াতে কত লাগবে? সিপিডিটি, তাই লিখেছি সিপিডিটি। হ্যাঁ কি না? বাহ, সব পণ্ডিত হয়ে গেছিস তোরা। এবার দেখ, এটা সিপিডিটি, এটা সিবিডিটি, আর এটা বলে পিডিবি। আগে তোরা জানবি না, এটা পিডিবি। আচ্ছা আচ্ছা, তারপরে এটা সিপিডিটি মাইনাস সিবিডিটি। দেখ আসছে না অনেকটা, অনেকটা আসছে, বুঝতে পারছিস? তাহলে ডিটি এখানে হয়ে গেল যত সব নষ্ট করা, ডিটিকে সরাতে হবে, পিডিবিটা আর হয়ে যাবে। কেমন করে হয়ে যাবে পিডিবিটা আর? আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু আরটি কবে শিখেছিলি? যেদিন জন্ম নিয়েছিলি সেদিন শিখেছিলি, ওদিন তো ক্লাস 10-এ শিখেছিলি। পিভি ইকুয়াল টু আরটি, পিভি ইকুয়াল টু আরটি। যদি আমি এখানে অবকলন করে দিই ডিভি ডিটি ইজ ইকুয়াল টু আর, লিখতে পারবো কি পারবো না? অবকলন তো শিখে গেছিস। এখানে আইসোবারিক প্রসেস, প্রেসার কনস্ট্যান্ট, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে গেলাম পি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ভি এর ডেরিভেটিভ করে দিলাম ডিভি ডিটি, আর রেখে দিলাম টি এর ডেরিভেটিভ করে দিলাম ডিটি ডিটি, আর ডিটি ডিটি হয়ে গেল 1, লিখিনি আমি। বল কি আপত্তি এখানে? প্রত্যেকটা লাইন বুঝতে হবে কিন্তু, একেবারে আলাদা টপিক। চোখ মুখগুলো বড় বড় লাগছে সুমন। আচ্ছা, তাহলে এখানে ব্যাপারটা দেখ, পি ডিভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ডিটি, হ কি না? পি ডিভি ইকুয়াল টু আর ইন্টু ডিটি। ও, তাহলে পি ডিভির জায়গায় লেখা যাবে আর ডিটি, তাই না? ওই দেখ হয়ে গেল না প্রমাণ? সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু, এই তো প্রমাণ করতে হবে। কত কঠিন! তাহলে আর কঠিন লাগলো না, বল? হ্যাঁ, এইভাবেই করতে হবে। বল এটা বল, প্রথম থেকে আর একবার রিপিট করবো সব, শোনে নে। আমি জানি তোদের অবস্থা, তোর মুখে না বললেও বুঝে গেছিস পুরো কনফিডেন্সে। একটু বলতে হবে না অনিদিতা? ওই জায়গাটা বলো আরেকবার, বলি প্রথম থেকে সবাই রিপিট করে। প্রমাণ করতে হবে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। মনে রাখবো কি করে পরীক্ষাতে? থিওরিটা কি করে মনে রাখবো? সিপি দেখতে পাচ্ছিস, সিবি দেখতে পাচ্ছিস, সিপি কোথা থেকে আসবে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আসবে, সিবি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আসবে। প্রথমে স্থির আয়তনে লিখে দিলাম সিবির জন্য, ডিকিউ অ্যাট ভি ইকুয়াল টু ডিইউ, ডিডাব্লিউ কোথায় গেল? জিরো হয়ে গেল। কেন হলো? আচ্ছা, এবার ডিকিউকে লিখলাম সিবিডিটি। কেন? 1 মোলের 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য এত তাপের প্রয়োজন, তাহলে ডিটি উষ্ণতা বাড়ানোর জন্য এতটা প্রয়োজন। তাহলে ডিউ এর মান সবসময় সিবিডিটি। ইউ এর মান শুধু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, মাথায় রাখবি এটা। ইন্টারনাল এনার্জি, ইউ মানে অভ্যন্তরীণ শক্তি, সবসময় টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, না প্রেসার না ভলিউম, ঠিক আছে? এটা শুধু উষ্ণতার উপর ডিপেন্ড। তারপরে চলে গেলাম এখানে, এটা তো আর ডিডাব্লিউ তো জিরো হচ্ছে না, না হলো ডিডাব্লিউকে পিডিবি লিখে দিলি তুই, তাই না? এটা সিবিডিটি বসিয়ে দিলি, এটাকে সিপিডিটি লিখে দিলি, মাইনাস করলি পিডিবি যত সব নষ্ট করে, এখানে আর ছিল তো আর নিয়ে আসা, তোর মনে করা আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু আরটি। অনিদিতা বলছে কি করে হলো? আমি এটাকে ডেরিভেটিভ করব। যদি আমি ডি ডিটি অফ পিভি করি, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাকে করতে হবে ডি ডিটি অফ আরটি। দুই দিকে ডেরিভেটিভ করতে হবে, একদিকে করতে আর রাগ করবে না, দুদিকে করতে হবে। পিটা তো কনস্ট্যান্ট, কারণ আইসোবারিক প্রসেস, তাহলে পি বাইরে বেরিয়ে গেল, ডিভি ডিটি থেকে গেল। আচ্ছা আচ্ছা, তো আর আবার কনস্ট্যান্ট সর্বজনীন ধ্রুবক বাইরে বের করে দিয়েছি, তাহলে ডিটি বাই ডিটি থেকে গেল, যেটা 1 হয়ে গেল। ভ্যালু বসিয়ে দিলাম, প্রমাণ হয়ে গেছে। এখানেই শেষ নাই, দাঁড়া, সব কিছু শেষ নাই, লেজ আছে একটা করে। সিপি মাইনাস সিবিকে কখনো কখনো আমরা আর বাই জেও লিখবো, লিখে দিয়েছি আমি। কেন কেন লিখবো? যদি যদি সিপি সিবি এগুলো তো তাপের এককে আছে, ক্যালোরি এককে আছে, যদি কখনো কার্যের এককে থেকে যায়, তাহলে কার্যের সাথে তাপের সম্পর্ক জে দিয়ে আছে না, যান্ত্রিক তুলনাঙ্ক ঢুকে নি, তাই এটা জে দিয়ে ডিভাইড করতে হবে, আর এর মানকে জে দিয়ে ডিভাইড করতে হবে। ক্লিয়ার? অসুবিধা নেই? কোনগুলোকে রে? না, এটা কি ঢুকে গেছে? সিপি মাইনাস সিবি এগুলো কোন এককে আছে? ক্যালোরি এককে আছে, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি, ক্যালোরি পার মোল পার কেলভিন, এসব ছিল। এবার আর এর একক তোরা যখন পড়েছিস, বিভিন্ন একক পড়েছিস, ক্যালোরিতে পড়েছিস, জুলে পড়েছিস, আর্গে পড়েছিস, লিটার অ্যাটমসফিয়ারে পড়েছিস, মনে পড়ছে? সব লিখেছিস। বল লিটার অ্যাটমসফিয়ার একক মান বল, বল। হ্যাঁ, এসআই পদ্ধতিতে বল, জুল 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 8.31। ক্যালোরি ক্যালোরি হ্যাঁ। আচ্ছা শোন, ওগুলো বিষয় পরে আসছি। এখানে যেটা বলার ছিল যে যেটাকে কেন আনলাম, যদি আর এর এককটাকে কার্যের এককে পরিমাপ করে থাকি, জুল আর্ক এসব এককে যদি পরিমাপ করি, আর এগুলো ক্যালোরিতে আছে, তাহলে এটাকে ক্যালোরিতে নিয়ে আসার জন্য জাপের বলছি, তাপের যান্ত্রিক তুলনাঙ্ক দিয়ে ভাগ করে দিলাম। তুই যদি এটাকে কার্যের এককে রাখিস তাহলে যে লিখবি, তুই যদি ক্যালোরি এককে রাখিস তাহলে যে লিখবি না, তাই তো করেছিলাম। সিম্পল জিনিস, ক্লিয়ার হয়েছে? হলো, খুব চাপের জিনিস কিন্তু।
তোদেরকে এখন যেটা তাপগতিবিদ্যা পড়াচ্ছি, গ্র্যাজুয়েশনে ওটা যদি ফিজিক্স পড়িস তখন এটাই পড়বি, ঠিক আছে? পুরো বিষয় দিয়ে দিলাম আমি, প্রায় ম্যাক্সিমাম 80% এখানে কভারই করে দিলাম, ওখানে আর একটু গিয়ে পাবি। এবার শোন, নতুন একটা টার্ম যেটা হচ্ছে গামা। এটা কী চিহ্ন বলতো? গামা চিহ্ন, ঠিক আছে? গ্রিক অক্ষর গামা। এটা কী জিনিস? কোনো নাম নেই এর, শুধু গামা। এটা একটা সংখ্যা যেটাকে এরকমভাবে ডিফাইন করা হয়েছে সিপি বাই সিভি, মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে স্থির আয়তনে, ঠিক আছে? তো সিপি বাই সিভি ইকুয়াল টু গামা। ওকে, এই যে টার্মটা, এর গুরুত্ব আছে। এই সংখ্যাটা দিয়ে অনেক কিছু ডিসাইড করা যায়। এই সংখ্যাটার গুরুত্ব কী কী? গুরুত্ব দিয়ে নিচে লেখা আছে দেখ। প্রথম গুরুত্বই হচ্ছে যে কোনো একটা অণু, কোনো একটা গ্যাসের অণু কতগুলো পরমাণু দিয়ে তৈরি। যেমন ধরে নে কার্বনের অণু একটাই কার্বন পরমাণু দিয়ে তৈরি, অক্সিজেনের অণু দুটো অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি, জলের অণু তিনটে পরমাণু দিয়ে তৈরি, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, তাই না? তিনটে, তাহলে এক পরমাণু গ্যাস হয়, দ্বিপরমাণু গ্যাস হয়, ত্রিপরমাণু হয়, বহু পরমাণু হয়। তো এই গামার মান দেখে আমরা ডিসাইড করে নিতে পারবো কোনটা এক পরমাণু, কোনটা দ্বিপরমাণু, কোনটা ত্রিপরমাণু। বুঝতে পারলি? এটা হলো গামার একটা গুরুত্ব। গামার আরও গুরুত্ব আছে। এই গামার মানের সাহায্যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে, কোনো গ্যাসের মধ্যে দিয়ে শব্দ কত বেগে যাচ্ছে, সেই বেগের যে রাশিমালাটা ডিরাইভ করবো আমরা যখন শব্দ পড়বো, তখনও গামা ঢুকে যাবে। তো গামার মান জানার প্রয়োজন আছে, ঠিক আছে? আর কিসের প্রয়োজন আছে? এই গামার মানের সাহায্যে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করবো। রুদ্ধতাপ প্রক্রিয়ার নাম তোরা এখনো শুনিসনি, শুনবি, এরপরেই শুনবি, আসছি আমি। রুদ্ধতাপ প্রক্রিয়ায় বিভিন্ন মানকে ব্যাখ্যা করার জন্য গামার মানের প্রয়োজন আছে। তাহলে গামা জিনিসটার গুরুত্ব বুঝতে পারলি। গামা কি? কোনো নাম নেই, এটা হচ্ছে সিপি বাই সিভি, এটা একটা সংখ্যা জাস্ট। এবার দেখ, যদি এক পরমাণু গ্যাস হয়, এক পরমাণু গ্যাস, তাহলে এগুলো একটু মুখস্থ রাখতে হবে, গুলিয়ে যাবে বারবার, মুখস্থ করতেই হবে। তাহলে সিপির মান হবে 5/2R, মুখস্থ করে নিতে হবে। এগুলো গ্যাসের গতীয় তত্ত্ব চ্যাপ্টারে গিয়ে যখন আমরা পড়বো, সেকেন্ড চ্যাপ্টার, তখন এগুলো আবার ডিরাইভ করা শিখবো যে কোথা থেকে এগুলো আসলো। আর সিভির মান হবে 3/2R। তাহলে গামার মান কী হবে রে? সিপি বাই সিভি মানে 5/3, 5/3 ডিভাইড করলে কত? 1.6666 চলবে, তো 1.67 করে দিলাম। কি বুঝলি? কিছু বুঝলি না? বুঝে গেছিস? যদি দ্বিপরমাণু গ্যাস হয়, হ্যাঁ হ্যাঁ, দ্বিপরমাণু গ্যাস, সিপির মান আর সিবির মান, সিপির মান হবে 7/2R আর সিবির মান হবে 5/2R। তাহলে গামা কত হবে রে? 7/5, ভাগ করলে কত হবে? 5 একে 5, 4 5 20, কত হলো? 1.4। তাহলে গামার মান যদি কখনো 1.4 বেরায় কোনো ক্যালকুলেশন করে, তোকে বলে দিল একটা কিছু প্রসেস বলে দিল, দিয়ে বললো এখানে যে গ্যাসটা ইউজ করা হয়েছে সেই গ্যাসটা এক পরমাণু, দ্বিপরমাণু না ত্রিপরমাণু, তুই কী করবি? তুই ওগুলো বের করতে যাবি, তুই গামা বের করতে যাবি, গামার মান বের করে নিবি। যদি এটা বেরায় তাহলে বলবি এক পরমাণু আছে, যদি এটা বেরায় তুই বলবি দ্বিপরমাণু আছে, যদি ত্রিপরমাণু হয় তাহলে কী হবে? অ্যাকুরেট। সিপি ইকুয়াল টু হচ্ছে 4R, সিবি ইকুয়াল টু হচ্ছে 3R। তাহলে গামা ইকুয়াল টু হচ্ছে 4/3 মানে 1.333333 চলতে থাকে। কি বুঝলি? এই তিনটা মুখস্থ করলে চলবে, আর বহু পরমাণুকে যাওয়ার কোনো দরকার নেই তোদের, অনেক শিখে গেছিস। তাহলে এগুলো মুখস্থ করতে হচ্ছে, এটাও মুখস্থ করতে হচ্ছে। এবার দেখ ভুলে যায়, তাহলে মুখস্থ রাখবো কী করে? একটা মুখস্থ কর, কষ্ট করে, বাকি হয়ে যাবে। আমি এটা মুখস্থ রাখি 5/2R, প্রথমটা এক পরমাণু 5/2R সিপি দিয়ে, আর সেখান থেকে দেখ 2 করে ওপরে 2 করে মাইনাস হবে, ঠিক আছে? এবার এটাই এখানে সিপি হয়ে গেছে, তার থেকে 2 ওপরে এটা বেশি হওয়ার কথা, কারণ 2 কমেছে, এটা তাহলে ওটা 7, এইভাবে মনে রাখি, ঠিক আছে? বা যেভাবে খুশি মনে রাখতে পারিস। আর নিচেরটা আমার মনে রাখে 1.33, আর 1.33 একমাত্র 4/3 করেই আছে, 1.33 4/3 করেই আছে, তাছাড়া আসে না 1.33। তোরা আলো পড়িস নি, যাই হোক, পড়েছিস, টেনে পড়েছিস, এগুলো পড়িস নি। তো 1.33 যেহেতু 4/3 করে আছে, একটা 4R একটা 3R হয়ে গেল। ওকে, অসুবিধা আছে? নেই, প্রবলেম আছে কিন্তু এই রিলেটেড। এই দেখ উদাহরণ, হয়ে যাবে না? চল এখনই করি, একটা করে করি, এক্সাম্পলে অনেক আছে, তখন করবি আবার। সবাই কোশ্চেনটা পড়ে নিস। কি বলা হলো? একটা আদর্শ গ্যাস যার গামার মান কত বলেছে, মানে বুঝতে পারছিস কোন গ্যাস এটা? বাহ, এটা হলো এক পরমাণু গ্যাস, এক পরমাণু গ্যাস মানে এই গ্যাসের একটা অণু একটা পরমাণু দিয়েই তৈরি। কিন্তু কি জানতে চেয়েছে কি? গ্যাসটির মোলার আপেক্ষিক তাপ সিপি আর সিবি নির্ণয় করো। এবার কেমন কথা, সিপি তো মুখস্থ করেছিলাম 5/2 আর একটা 3/2, কিন্তু ওটা বের করে দেখাতে বলেছিল, বুঝলি? কী করে বের করেছি দেখাবে। আমি জানি গামা মানে হচ্ছে সিপি বাই সিভি মানে 1.67 মানে কত রে? 5/3,
এটা তো তোকে মুখস্থ করতেই হবে, কারণ এই দশমিকের ভগ্নাংশ এটাই হয় 5/3, আর কোনো ভগ্নাংশ নাই এটার, ঠিক আছে 5/3। ওকে, আবার এটাও জানি সিপি মাইনাস সিবি সমান সমান আর, কি জানি সমাধান হয়ে গেল না, বীজগণিত চলে আসলো এখানে। আচ্ছা, তো এখানে 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 সিপি সমান সমান আর প্লাস সিবি, আর এর মান তো কোশ্চেনে দিয়ে দিয়েছি কত 2 প্লাস সিবি, ব্যাস এই পুরো মানটাকে তুলে নিয়ে চলে যাও উপরে, এত কঠিন। 2 প্লাস সিবি বাই সিবি 5/3, এরপর তোরাই পারবি কোনাকুনি গুণ করে সিবি বের করতে, আর সিবি পেয়ে গেলে যে কোনো এক জায়গায় বসিয়ে দিলে সিপিও পেয়ে গেলি, নর্মাল সমাধান। তো কী কী ফর্মুলা কাজে লাগলো, গামা ইকুয়াল টু সিপি বাই সিবি আর সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, এই দুটোকে বসিয়ে সমাধান করতে হবে ব্যাস। সিপির মানটা এখানে বসাবো, সিপি বাই সিবি ইকুয়াল টু 5/3, সিপি বাই সিবি ইকুয়াল টু 5/3। সিবি কি আসলো, ভুল করে দিয়েছিস, সিবি আসতে হবে 3/2 আর সিপি আসতে হবে 5/2, এটাই আসবে। এটাই আসবে, তুই ক্যালকুলেশন কর দেখ, এটাই আসবে, না আসলে আমি বের করে দিচ্ছি। আচ্ছা, এই গামা চিহ্নটা থেকে বুঝলা যেটা এক পরমাণু গ্যাস, তাহলে গামা হ্যাঁ। চিহ্নটা কি করব? আচ্ছা আমরা শুনাই, তোদেরকে আমি মেরে ফেলে দেবো, আমরা শুনাই একটু কি করছি, বল। এক পরমাণু গ্যাস বুঝলাম, তাহলে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে CV = 3/2 * R। এটা জানি তো আমরা, কিন্তু আমাকে বের করে দেখাতে বলেছে, 2 মার্ক দিবে তো, মুখস্থ বসাতে হবে না। সিপির মানি বের করতে বলেছে। ও কি বোঝাবো রিতম, হ্যাঁ, যে গামার মানটা তাহলে কোথায় কি করব? এই দেখ, যারা যারা বুঝলি না তারা তারা দেখ, কোশ্চেনে কী কী বের করতে হবে, সিপি কত, সিভি কত, যদিও তুই এটা মুখস্থ করে নিয়েছিস, সিপি হয় 5/2 আর ওটা হয় 3/2 আর। তো গামা ইকুয়াল টু তুই জানিস সিপি বাই সিবি, থাম 1.67, যেটাকে তুই লিখতে পারিস 5/3, পারিস কি পারিস না, 5/3 করলেই 1.67 হয়, আচ্ছা বুঝি। বুঝে গেলি এবার। আবার তুই জানিস সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, সিপি সিভি প্লাস 2, এইটাকে তুলে নিয়ে গিয়ে এই সমীকরণে বসালে পেয়ে যাচ্ছি সিভি প্লাস 2 বাই সিবি ইজ ইকুয়াল টু 5/3, এটাকে করবি সমাধান, দিয়ে সিবির মান বের করবি, শুধু 3 আসছে, 3/2 হবে, দেখ ভালো করে, তাই 3 সিবি 5 সিবি মাইনাস 6, ঠিক আছে, যেভাবে কর তোরা, 2 সিবি ইজ ইকুয়াল টু 6, সিবি ইকুয়াল টু 3 হচ্ছে, তাই তো, কিছু একটা মিস্টেক হলো, 3/2 আর আসবে, ও আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝছি, 3 আসবে, কেন আসছে ওটা বলে দিচ্ছি আমি। এবার এটাকে তুই কোনো এক জায়গায় বসালি দিয়ে সিপি বের করলি, সিপি কত আসলো 5, আচ্ছা কেন এমনটা হলো একটু বলি, তুই মুখস্থ করেছিলি যে সিপি হচ্ছে 5/2 আর সিবি কি মুখস্থ করেছিলি, আর এর মান কত কত হচ্ছে, বুঝতে পারলি, এখানে আর এর মানটা আসেনি তো, আর এর মান কেটে দিয়েছে, মানে 3/2 × 2 3, মানে ঠিকই এসছে, এই মানটাই এসছে এখানে। ওকে, আজকে এতদূর পর্যন্ত থাকলো, অনেক চাপ হয়ে গেল না, নাকি আর একটু করে দিব বলছিস, হ্যাঁ থাকবে না, আমি জানি তো তোদের লিমিটেশন।